This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে, শহর কলকাতার নিরাপত্তা কোথায়? আদৌ কলকাতা কি নিরাপদ? কেন বলছি, কোথাও ডাকাতি, কোথাও ছিনতাই, কোথাও খুন। কলকাতায় অব্যাহত রয়েছে দুষ্কৃতী দৌরাত্ম্য। ঢাকুরিয়ায় মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে ছিনতাই, সেই ফুটেজ আমাদের কাছে রয়েছে। দেখুন, টিভি9 বাংলায় সেই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজের সেই মুহূর্তটা আমরা আপনাদেরকে বারবার দেখাচ্ছি, যেখানে প্রশ্নটা আবার চলে আসছে, কলকাতার নিরাপত্তা কোথায়? মহিলার দাবি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে ফ্ল্যাটের দিকে তাকাতে বলে। ঘাড় ঘুরিয়ে দেখতেই তার গলার হার ছিনতাই করে বাইকে চেপে পালিয়ে যায় এই তিন দুষ্কৃতী। যে তিনজন দুষ্কৃতীকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলার পর্দায়, সেই সিসিটিভি ফুটেজে চিহ্নিত করা গেছে সেই তিনজন দুষ্কৃতীকে। আর এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে খুব স্বাভাবিকভাবেই, যে কলকাতায় নিরাপত্তা কি রয়েছে? অরফা থানা এলাকা ঝিল রোড, গতকাল বিকেলবেলা ঠিক এই জায়গাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ। এলাকারই বাসিন্দা এক মহিলা, তিনি তার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন এই রাস্তার ওপর দিয়ে। এখানেই বাইকে করে আসে তিনজন যুবক এবং তিনজন যুবক তার হার ছিনতাই করে ঠিক এই জায়গাটাতে। অর্থাৎ যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই এলাকাতেই থাকেন ওই ভদ্রমহিলা এবং তিনি তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন সামনে। তখনই ঠিক এই জায়গাটাতেই বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে ওই মহিলার গলা থেকে হার ছিনতাই করে। মহিলা আতঙ্কিত হয়ে পড়েন খুব স্বাভাবিকভাবে, এবং এলাকার যারা বাসিন্দারা রয়েছেন এবং এলাকার যিনি কাউন্সিলরও আছেন তিনিও এখানে এসেছেন। তারা যেটা বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু এখানে প্রথমে ঘটলো, তবে কেন ঘটলো? একেবারে প্রকাশ্য দিবালোকে লোকজনের মাঝখানে এই ধরনের ঘটনা কিভাবে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে, এই প্রশ্নে কিন্তু কাউন্সিলর তিনি জানিয়েছেন যে এবার কিন্তু সময় এসেছে প্রশাসনের সাথে বসে তাদের আলোচনা করার। কারণ এলাকার যারা বাসিন্দারা রয়েছে তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু প্রশাসনকেই নিতে হবে। তাই তারা আলোচনা বসবেন, এবং যার সাথে এই ঘটনা ঘটেছে ভদ্রমহিলা, তিনি কিন্তু ছিনতাই করা হয়েছে বলে থানায় অভিযোগ জানাচ্ছেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। এই কলকাতার কি ছবি দেখছি আমরা? একটার পর একটা এরকম ছবি সামনে আসছে, কোথাও ডাকাতি, কোথাও ছিনতাই, তো কোথাও খুন। কলকাতায় এই দুষ্কৃতী দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। কোথায় নিরাপত্তা? নারী নিরাপত্তাই বা কোথায়? ঢাকুরিয়ায় যেভাবে মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে তার গলা থেকে হাত ছিনতাই করে নেওয়া হলো, তারপরে যে ছবিটায় দেখা যাচ্ছে সেই তিনজন দুষ্কৃতী চলে যাচ্ছে ছিনতাইয়ের পর। বারবার এই প্রশ্নটা উঠছে, একটার পর একটা ঘটনা ঘটছে। এই কলকাতায় নিরাপত্তা কোথায়? মহিলা কি দাবি করেছেন, এবং তিনি দাবি করছেন যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে ফ্ল্যাটের দিকে তাকাতে বলেন। তারপর কি হলো শুনুন। 5:45 বাজে এখানটায় তিনটে ছেলে বাইক নিয়ে দাঁড়া করলো, বলছে যে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। আমিও এরকম ওই দিকে তাকাতে গেছি, তারপরে পেছন দিকে টানটা মেরেছে। আমি তো ভেবেছি ওর কাছে চলে গেছে চেইনটা। তারপরে দেখছি যে আমার দিকে এগিয়ে আসছে, একেবারে চোখ পাকিয়ে এরকম আঙুল দেখিয়ে এগিয়ে আসছে। আমি তখন অন্য ভয় পাচ্ছি, যেটা নাকি নারী নিরাপত্তা। আমি বলছি কি ব্যাপার, আর কি নেবে? তারপরে বুঝলাম যে এই দিকে জিনিসটা ঝুলছে, ওটাও আমার কাছ থেকে সেকেন্ড টাইম অ্যাটেম্প করে নিল। কিছুই নেই, পুলিশের নজরদারি কিচ্ছু নেই, একদম জিরো। সিসিটিভি ফুটেজ আছে, বাইকের নাম্বার প্লেট আছে, কি আপনি কি প্রত্যাশা রাখছেন যে ধরা পড়বে? আমি প্রত্যাশা অবশ্যই রাখছি, কিন্তু আমি চাইছি সবথেকে যাতে নিরাপত্তাটা সবার জন্য হোক। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। আজকে গেছিলেন আমার হাজবেন্ড, ওখান থেকে আবার ডাকছে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা ছেলে ব্যাঙ্গালোর থেকে এফআইআর করেছে, সেটা আবার লালবাজারে চলে গেছে, তাই জন্য ওরা আবার ওটা এখান থেকে একই জন্য ডাকছে এখন। ঢাকুরিয়া যে জায়গায় ঘটনা ঘটেছে 92 ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর কি বলেছেন শুনুন।
কর্মসংস্থান নেই, ইয়াং যুবকদের কাজের জায়গা তৈরি করে দিচ্ছে না, তাদের কাজে নিযুক্ত করছে না। আজকে যদি ইয়াং ছেলেরা কাজে যেত, রাস্তায় দাঁড়িয়ে এই গুলি গোলা ছোড়া দিয়ে খুন করা এটা কিছু করতো না, তাদের কর্মক্ষেত্রে থাকতো। সেই কর্মক্ষেত্রের অভাব হওয়াতে আজকে এই অরাজকতাটা এত বিরাট আকারে ধরা পড়েছে। আর ইয়াং যুবকরা তখন তারা দেখেছে এটাই হচ্ছে রোজগারের একমাত্র পথ বলে তখন ওরা এই পথেই নেমে। আমরা শুনছিলাম কাউন্সিলরের বক্তব্য এবং খুব স্বাভাবিকভাবে যারা এলাকার মানুষজন রয়েছেন তারা খুব চিন্তায় রয়েছেন যে এভাবে যদি প্রকাশ্য দিবালোকে এরকম ঘটনা ঘটে যেতে পারে তাহলে তাদের নিরাপত্তা কোথায় রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই ঘটনার পর তিনি কি বলছেন একবার শুনবো। মেয়ে এখন ভয়ে সোনা যা অবলম্বন আছে, মেয়েরা সোনা ভালোবাসে তাও ভয় যাচ্ছে না। এখন এটা কারণটা কি জানেন তো? এটা কারণ হচ্ছে যে যারা ছিনতাই করলো তাদের মডাস অপারেন্ডি যদি এটাই হয়, আপনি দেখবেন নিশ্চয়ই হেলমেট ছিল কি জানি না, কিন্তু আজকে বেকার এত ভাই বেড়ে গেছে, বেকার সংখ্যা এত বেড়ে গেছে। পুলিশ কিন্তু ধরবে, আপনি দেখে নেবেন, সিসিটিভি দেখে পুলিশ ধরবে, কিন্তু সাহসটা পাচ্ছে এই কারণেই যে এরা জানে যে আমাদেরকে আজকে টিকিও ছুতে পারবে না, নো কনভিকশন, নো কিছু। আজকে যেভাবে নাকি দিনের পর দিন সাধারণ মানুষের নিরাপত্তাটা, মানুষ আজকে বেরোতে পারবে না। আমরা শুনছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের বক্তব্য এবং তিনি যেটা বলছেন সত্যিই তো, এরা এতটা সাহস পাচ্ছেন কোথা থেকে? কারণ একদিকে যখন ঢাকুরিয়ায় আমরা ছিনতাইয়ের ঘটনা নজর রেখেছি, তার মধ্যে দমদমের ঘটনাও ভুলিনি যেখানে ডাকাতি হয়েছে, আর তারপরে ছিনতাই, কলকাতায় একটার পর একটা ঘটনা ঘটছে। মানুষের সাধারণ মানুষ যারা তাদের নিরাপত্তা কোথায় রয়েছে, এতটা সাহস পাচ্ছে কি করে দুষ্কৃতীরা? আর এবার একটু যদি রাজ্যের সার্বিক কথায় আসি, মানে সার্বিক ছবিটা দেখার চেষ্টা করি, তাহলে এখন একটাই কথাই বলা যায়, কথায় কথায় বন্দুক। নিকাশি নালা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ, তাতেও নাকি বন্দুক। ভাবতে পারেন, প্রতিবেশীকে খুনের হুমকি প্রতিবেশীর। শোরগোল পড়ে গেছে বারুইপুরের মল্লিকপুর সুভাষ গ্রামে। তার কারণ মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা ছিল, আর সেখানে সেই নিকাশি নালা তৈরির কাজও চলছিল। ঠিক তখনই তার প্রতিবেশী বশির ঘরামি এসে তার কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী ঘটনাস্থলে গিয়ে মিটমাট করিয়ে দেন। তার ঠিক কিছুক্ষণ পরে বশির ঢালির জামাই প্রকাশ্যে একটি বন্দুক নিয়ে আসে। মন্টু ঘরামির ওপর চড়াও হয় বলে অভিযোগ। সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলায়। প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিজ্ঞান আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অভিজ্ঞান, এখনো পর্যন্ত এই ঘটনার পর যে ছবি দেখে সত্যি আমরা অবাক হচ্ছি, সামান্য দুই প্রতিবেশীর মধ্যে বচসা, সেটা কিনা নিকাশি নালা নিয়ে, সেখানে বন্দুক চলে এলো। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, তোমাকে এখন পর্যন্ত যারা জানিয়ে রাখি যে এই ঘটনায় বারুইপুর থানার পুলিশ যে প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান তাকে কিন্তু আটক করেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা গিয়েছে যে এই আতিয়ার রহমান ওরফে খোকন, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে আজকের বারুইপুর থানা এলাকার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘরায় সেখানে একটি ড্রেন কাটা নিয়ে যখন বচসা বেঁধে যায় মিন্টু ঘরামির সঙ্গে বশির ঘরামির, অভিযোগ যেটা মিন্টু ঘরামির সেই কাজে বাধা দিয়েছিল বশির ঘরামি, এবং ঠিক সেই সময়টায় যেটা দেখা যাচ্ছে যে এই বশির ঘরামির যে জামাই সে আচমকাই একটি বন্দুক নিয়ে চলে আসে প্রকাশ্যে এবং হুমকি দিতে থাকে, মাথায় হেলমেট পরা অবস্থায়। স্বাভাবিক কারণে যেটা বোঝা যাচ্ছিল যে নিজের কাছে থাকা যে বন্দুক রয়েছে সেই বন্দুক দিয়ে সে ভয় দেখাতে শুরু করে দেয়। রীতিমতো এলাকার লোকজন তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে গ্রামের মানুষজন, এলাকার মানুষজন তারা একত্রিত হয়ে যায় এবং তারপর ওই যে অভিযুক্ত আতিয়ার রহমান সে বন্দুকটি নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। পরে গোটা বাড়িটাকে ঘিরে ফেলে গ্রামবাসীরা। পরবর্তী সময়ে বারুইপুর থানার পুলিশ সেখানে যায় এবং ওই যে যার কাছে বন্দুকটি নিয়ে সে ভয় দেখাচ্ছিল সেই আতিয়ার রহমান এবং ওরফে খোকন তাকে আটক করেছে। সেই সঙ্গে সঙ্গে বন্দুকটিকেও কিন্তু পুলিশ এই মুহূর্তে বারুইপুর থানা নিয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু তাকে জেরা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি বন্দুক যদি লাইসেন্স প্রাপ্ত থেকেও থাকে তাহলে প্রকাশ্যে এইভাবে বন্দুক নিয়ে এসে হুমকি দেওয়া যায় কিনা। ধন্যবাদ অভিজ্ঞান। দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে, উনি ধবধবি, উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয়, দিয়ে এবার আমাদের দিকে বন্দুকটা আগে, আর হাতে ওনার বন্দুকও ছিল, এবার সেই বন্দুক সত্যিকারের বন্দুক, অরিজিনাল বন্দুক, সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানের হুমকি দেয়, আমাদের প্রাণ মারা হুমকি দেয়। তার কিছুক্ষণ পরে সবাই আসাতে আবার হুড়ে উপস্থিত হয়। তার পুলিশ আবার ওই গাড়িবাবু ফোন করা হয়, পুলিশের ফোন করলে আর পুলিশ আসে।
এসব ওনাকে তুলে নিয়েছিল। প্রকাশ্যে দিনের বেলা এরকম বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকি, কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে? আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার। হ্যাঁ, প্রাণে মারার হুমকি দেওয়া মানে প্রাণে এখানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো। নিজেদের জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তটুকু যাতে কষ্টকর না হয় সেদিকেও সতর্ক ছিল দে ভাইরা, আর সেজন্যই ঘুমের ওষুধ খেয়ে নিজেদের শেষ করতে চেয়েছিল প্রণয় প্রসূন। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, ট্যাংরায় দে পরিবারের রহস্য মৃত্যু এক একটা খবরের সামনে আসছে, আর এখন আমরা জানতে পাচ্ছি শেষ মুহূর্তে যাতে কষ্টকর না হয় সেদিকে সতর্ক ছিল দে ভাইরা। এখনো পর্যন্ত কি খবর এই মুহূর্তে TV9 বাংলার কাছে সুজয় আমাদের রিপোর্টার জানাবেন এই বিষয়ে। সুজয়। একেবারে লিমা, দেখো তদন্ত যতটা এগোচ্ছে ততটাই স্পষ্ট হচ্ছে যে এই প্রণয় দে এবং প্রসূন দে তারা আত্মহত্যা নিয়ে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল। তারা বিভিন্ন সময় সিদ্ধান্ত বদলাচ্ছিল। 10 তারিখের পরিকল্পনা, কিন্তু 10 তারিখের পরিকল্পনার পর তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল 11 তারিখে যে 2 ভাই তারা ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হবে, কিন্তু সেই সিদ্ধান্তে তারা শেষমেশ সম্মত হয়নি। তার কারণ ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা অনেক কষ্টকর হতে পারে। পরবর্তীতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, সেটাও কষ্টকর হতে পারে বলে তারা সেই সিদ্ধান্তেও যায়নি। শেষমেশ তারা ঠিক করে যে তারা ঘুমের ওষুধ খেয়েই আত্মঘাতী হবে, এবং সেই সম্পর্কে পুলিশ যখন তাদের কাছে জানতে চায় তার কাছে তারা বলে যে ঘুমের ওষুধ খেলে একেবারে ঘুমের মধ্যেই তারা মৃত্যুর মুখে চলে যেতে পারবে বা তাদের মৃত্যু হবে। তারা সেই কারণেই তারা ঘুমের ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই ঘুমের ওষুধ খাওয়াতে যেটা হলো, প্রণয় দে এবং প্রসূন দে দীর্ঘদিন ধরেই ডাক্তারের পরামর্শে ঘুমের ওষুধ খাচ্ছে। একই ওষুধ একটু ওভারডোজ বা একটু কড়া মাত্রায় খাওয়াতে তাদের শরীরে সেই ওষুধ কার্যকর হয়নি। সেই কারণেই 17 তারিখ তারা ঘুমের ওষুধ খেয়েছে, 18 তারিখ যথারীতি তাদের ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু বাকিদের মধ্যে সেই ঘুমের ওষুধের প্রভাব কেটেছিল। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, তারা পুলিশকে বলছে যে তারা আত্মহত্যা করবে সেই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার কষ্টটা চাইনি। শেষ মুহূর্তে প্রাণ যাওয়ার আগের মুহূর্তটা যাতে কোনো কষ্ট পেতে না হয়, কোনো ব্যথা যন্ত্রণা বা এই ধরনের কোনো কষ্টকর মৃত্যু তার বা তার পরিবারের কাউকে নিতে না হয়, সেই ব্যাপারে তারা যথেষ্ট সতর্ক ছিল। সেই কারণেই সপরিবারে ঘুমের ওষুধ খাওয়ার সিদ্ধান্তে তারা সম্মত হয়। প্রথমে তারা সেই সিদ্ধান্ত কিন্তু তার স্ত্রীদের জানায়নি। প্রথমে তারা ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তটা সীমাবদ্ধ ছিল প্রণয় দে এবং প্রসূনদের মধ্যেই, কিন্তু পরবর্তীতে যখন তারা স্ত্রীদের জানায় যে আত্মহত্যার কথা, তখন তারা সেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ছাদেও গিয়েছিল তারা রেকি করতে, তারা দেখতে গিয়েছিল পরিস্থিতি, কিন্তু সেখান থেকে তাদের মনে হয়েছিল যে ছাদ থেকে ঝাঁপ দিলে যদি মৃত্যু না হয় সেক্ষেত্রে হাড়গোড় ভেঙে তারা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকবে, অর্থাৎ তারা বেঁচে থাকবে এই সিদ্ধান্তটা চায়নি। যে এমন একটা কিছু চেয়েছিল যে পদ্ধতির মাধ্যমে তাদের মৃত্যু নিশ্চিত হতে পারে, তারা সপরিবারে তারা আত্মঘাতী হতে পারে, এটা একদম নিশ্চিত করতে চেয়েছিল। সেই কারণে সব রকম তাদের পরিকল্পনা যে ছিল এটা বোঝা যাচ্ছে। সুজয়, ধন্যবাদ তোমায়। কিন্তু মৃত্যুর মানে তাদের এই আত্মহত্যার কারণ হিসেবে যেটা বারবার সামনে আসছে সেটা হচ্ছে বিপুল দেনা। আবারও এই প্রশ্নটাই এলো, তার কারণ বিপুল দেনায় ডুবেই কি নির্মম পরিণতি আজ দে পরিবারের? বাজারে প্রায় 15 থেকে 20 কোটি টাকা দেনা ছিল প্রণয় প্রসূনের। আর্থিক সংকটের খবর সামনে আসতেই পাশে নেই কোনো আত্মীয়। প্রণয়দের নাবালক ছেলের দায়িত্ব নিতে নারাজ ঘনিষ্ঠরা। পুলিশ সূত্রে খবর এমনই। শুধুমাত্র তাই নয়, পুলিশের কাছে প্রণয়দের হিসাব রক্ষকের বয়ান অনুযায়ী অতিমাত্রায় ঋণ আর বেড়াদাম লাইফস্টাইল ছিল দে পরিবারের। তার জন্য খরচে লাগাম দেওয়ার কোনো চেষ্টা ছিল না।